ডিএম স্ত্রী বলল, ডিভোর্স বা তালাক নিয়ে নাও। স্বামী যা করল তা কেউ ভাবতেও পারেনি। বন্ধুরা, এই সত্য ঘটনাটি বিহারের রাজধানী পাটনার, যেখানে গঙ্গার তীরে অবস্থিত একটি ছোট বস্তিতে থাকত বিকাশ। মাটির সোঁদা গন্ধ, সরু গলি আর গঙ্গার ঢেউয়ের শব্দ, এটাই ছিল তার দুনিয়া। বিকাশ কোনো বড়লোক ছিল না, না তার স্বপ্ন খুব উঁচুতে ছিল। সে শুধু এইটুকুই চাইত যে মেহনতের উপার্জনের সম্মানের জীবন কাটাতে পারে, আর যে মানুষটিকে ভালোবেসেছে তার সাথে শান্তিতে থাকতে পারে। বিকাশের বাবা নৌকা চালাতেন। ছোটবেলা থেকে সে গঙ্গাকে খুব কাছ থেকে দেখেছিল, কখনো শান্ত, কখনো বা উত্তাল। হয়তো ওই গঙ্গাই তাকে শিখিয়েছিল যে পরিস্থিতি যেমনই হোক, বয়ে চলা থামানো উচিত নয়। পড়াশোনায় বিকাশ ঠিকঠাক ছিল। শহরের কলেজ থেকে সে গ্র্যাজুয়েশন করল, আর তারপর পাটনাতেই একটা ছোট চাকরি ধরে নিল। বেতন কম ছিল, কিন্তু আত্মসম্মান অনেক বড়। ওই কলেজেই তার দেখা হয়েছিল অনন্যার সাথে। অনন্যা পড়াশোনায় ভালো ছিল, চোখে স্বপ্ন ছিল, আর কথায় এক আলাদা চমক। সে প্রায়ই বলতো, আমি বড় কিছু করতে চাই বিকাশ, শুধু ঘর সংসারে বাঁধা পড়তে চাই না। বিকাশ হেসে জবাব দিত, তুমি যা চাও হও, আমি সবসময় তোমার সাথে থাকব। তাদের বন্ধুত্ব প্রেমে বদলালো, আর তারপর পরিবারের সম্মতিতে বিয়ে হয়ে গেল। বিয়ের পর অনন্যা সিভিল সার্ভিসের প্রস্তুতি শুরু করে দিল। বাড়ির দায়িত্ব, খরচ আর অনন্যার স্বপ্নের বোঝা সব বিকাশ নিজের কাঁধে তুলে নিল। অনেকবার রাত জেগে সে ফর্ম ভরত, নোটস ছাপাত, আর সকালে অফিসে চলে যেত। অনন্যা পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলে বিকাশ চা বানিয়ে দিত। ও বলতো, যদি আমি কখনো অফিসার হই না, তাহলে সবার আগে তোমার জন্য কিছু করব। বিকাশ হেসে বলতো, শুধু তুমি খুশি থেকো, সেটাই অনেক। বছরের পর বছর মেহনতের পর একদিন সেই দিনটি এলো যখন অনন্যার নাম রেজাল্টে জলজল করে উঠল। সে আইএএস হয়ে গেল। পুরো গ্রাম, পুরো পরিবার আনন্দ করছিল। বিকাশের চোখে খুশির জল ছিল। তার মনে হচ্ছিল যেন তার তপস্যা সফল হয়েছে। কিন্তু এখান থেকেই গল্প ধীরে ধীরে মোড় নিতে শুরু করল। পোস্টিংয়ের পর অনন্যা পাল্টাতে শুরু করল। তার কথায় এখন আর সেই উষ্ণতা ছিল না। ফোনে কথা কম হতে লাগল। যখন সে বাড়ি আসত, বেশিরভাগ সময় সরকারি ফাইল আর কল নিয়েই ডুবে থাকত। বিকাশ তাকে বোঝার চেষ্টা করত, কিন্তু ভেতরে কোথাও তার মনে হতে লাগল যে সে এই নতুন দুনিয়ায় মানানসই নয়। একদিন কেউ খোঁটা দিল, ডিএম সাহেবা স্ত্রী আর স্বামী এক সামান্য চাকরি করে। বিকাশ হেসে কথাটা এড়িয়ে গেল, কিন্তু সেই শব্দগুলো তার বুকে কোথাও বিঁধে গেল। তারপর সেই দিনটি এলো যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সন্ধেবেলা ছিল। গঙ্গার পাড়ে হালকা হাওয়া বইছিল। বিকাশ নিজের ঘরে বসেছিল। তখন তার ফোনে একটা মেসেজ এলো। প্রেরকের নাম দেখে তার হাত কেঁপে উঠল। অনন্যা। মেসেজটা ছোট ছিল, খুব ছোট। তালাক নিয়ে নাও, এখন আমরা আর একসাথে চলতে পারব না। কোনো কল নেই, কোনো কারণ নেই, কোনো প্রশ্ন নেই, ব্যাস এক লাইন। বিকাশ কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, যেন শব্দগুলো ঝাপসা হয়ে গেছে। সে ২-৩ বার পড়ল, তারপর চোখ বন্ধ করে নিল। তার মনে পড়ল সেই দিনের কথা, যখন অনন্যা বলেছিল, আমি তোমার সাথে না খেয়েও থেকে নেব। আজ সেই অনন্যা ডিএম হয়ে এক মেসেজে সম্পর্ক শেষ করে দিচ্ছে। সেই রাতে বিকাশ ঘুমোতে পারল না। সে পুরনো মেসেজ পড়ল, বিয়ের ছবি দেখল, মা বাবার মুখ মনে পড়ল। তার রাগ হল না, তার কান্নাও পেল না, শুধু এক অদ্ভুত নীরবতা তার ভেতরে নেমে এলো। পরদিন সে অনন্যাকে কল করল। অনেকক্ষণ পর ফোন ধরল। গলার স্বরে আনুষ্ঠানিকতা ছিল। বিকাশ, এই সিদ্ধান্ত আমি ভেবেচিন্তেই নিয়েছি। আমার কেরিয়ার, আমার পজিশন, এখন এই বিয়ে আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিকাশ শুধু এইটুকু বলল, যদি এটাই তোমার খুশি হয় তাহলে ঠিক আছে। ফোন কেটে গেল। লোকে যখন জানতে পারল, তখন উপদেশের বন্যা বয়ে গেল। ডিএম বউকে ধরে রাখো, কোর্টে কেস করে দাও, ওর বদনাম করে দাও। কিন্তু বিকাশ চুপ রইল। সে কোনো অভিযোগ করল না। সে কারোর ওপর প্রতিশোধ নেওয়ার কথা ভাবল না। তালাকের তারিখ ঠিক হয়ে গেল। কোর্টে অনন্যা পুরোপুরি শান্ত আর পেশাদার ছিল, যেন সে কোনো ফাইল নিষ্পত্তি করছে। বিচারক জিজ্ঞেস করলেন, আপনার কিছু বলার আছে? বিকাশ মাথা নেড়ে না করে দিল। কোর্ট থেকে বেরোনোর সময় অনন্যা এক মুহূর্তের জন্য তার দিকে তাকাল। হয়তো কিছু বলতে চেয়েছিল, কিন্তু বিকাশ চোখ নামিয়ে নিল। সেই সন্ধেবেলা সে গঙ্গার পাড়ে বসেছিল। সেই গঙ্গা, যে তাকে বয়ে চলা শিখিয়েছিল। জলে নিজের প্রতিবিম্ব দেখে সে মনে মনে বলল, যদি সে ডিএম হয়ে আমাকে ছেড়ে থাকে, তবে আমি মানুষ হয়ে এমন কিছু করব যা কেউ ভাবেও নি। সে সেই রাতেই একটা সিদ্ধান্ত নিল। সেই শহর, এই পরিচয়, এই যন্ত্রণা থেকে দূরে যাবে। সে নিজেকে প্রমাণ করতে নয়, বরং নিজেকে বাঁচাতে। বিকাশ যখন পাটনা ছাড়ল, তখন তার কাছে না কোনো বড় জিনিসপত্র ছিল, না কোনো ঠিকানা। একটা ছোট ব্যাগ, কিছু জামাকাপড়, মায়ের দেওয়া গঙ্গা জলের বোতল, আর মনে ভরা এক নিস্তব্ধতা।
ট্রেনের জানলা দিয়ে পেছনে ফেলে আসা শহরটা তার এমন লাগছিল যেন কোনো সম্পর্ক যাকে নিঃশব্দে কবর দেওয়া হয়েছে। সে জানত না সামনে কি করবে, শুধু এটুকু ঠিক ছিল যে এখন তাকে ওই জায়গায় থাকতে হবে না যেখানে প্রতি মোড়ে লোকে তাকে ডিএমের ছেড়ে দেওয়া স্বামী বলে দেখে। তার সহানুভূতি চাই না ছিল, না কোনো খোটা। তার শুধু একটু শান্তি দরকার ছিল। ট্রেন তাকে একটা ছোট জেলায় নামিয়ে দিল। স্টেশন সাধারণ ছিল, মানুষজন। এখানে কারো কিছু যায় আসত না যে সে কে, কি ছিল, কার স্বামী ছিল। এই কথাটাই বিকাশকে সবচেয়ে বেশি শান্তি দিচ্ছিল। সে স্টেশনের বাইরে একটা সস্তা ধর্মশালায় ঘর নিল। সেই রাতে প্রথমবার তার ঠিকঠাক ঘুম এলো। পরদিন ভোরবেলা সে বাইরে বেরোল। রাস্তায় সেই দৃশ্যই ছিল যা প্রতিটি ছোট শহরে থাকে। ঠেলা, চায়ের দোকান, মজদুরদের ভিড় আর সরকারি দপ্তরের বাইরে দাঁড়িয়ে থাকা চিন্তিত মানুষ। বিকাশ দেখল যে অনেক মানুষ হাতে ফাইল নিয়ে দপ্তর থেকে দপ্তরে ঘুরছে। কেউ শোনার নেই, কেউ পথ দেখানোর নেই। এক বৃদ্ধ তার কাছে এসে বলল, বাবা, একটু এই দরখাস্তটা পড়ে দেবে কি? বুঝতে পারছি না এতে কি লেখা আছে। বিকাশ কাগজটা নিল। সাধারণ অভিযোগ ছিল, পেনশন কয়েক মাস ধরে পাওয়া যায়নি। সে দরখাস্ত পড়ে বৃদ্ধকে বোঝাল আর বলল, আপনি এভাবে লিখুন, তারপর এই দপ্তরে জমা দিন। বৃদ্ধের চোখে আশা চকচক করে উঠল। তুমি কি উকিল? বিকাশ হালকা হাসল, না, শুধু পড়াশোনা জানি। সেই দিনই তার মনে হল হয়তো ভগবান তাকে এখানে এমনি এমনি আনেননি। ধীরে ধীরে সে রোজ সকালে ওই অফিসের বাইরে বসতে লাগল। কারোর দরখাস্ত লিখে দিত, কাউকে ফর্ম ভরতে শিখিয়ে দিত, কাউকে শুধু এইটুকু বলে দিত যে সঠিক জানলা কোনটা। সে কারোর কাছ থেকে টাকা নিত না। যখন কেউ জেদ করত তখন শুধু বলে দিত অন্য কারোর সাহায্য করে দেবেন। সন্ধেবেলা সে ধর্মশালায় ফিরত, ক্লান্ত হয়ে যেত, কিন্তু মন হালকা থাকত। এই ক্লান্তি তেমন ছিল না যেমনটা তালাকের পরের শূন্যতার ক্লান্তি ছিল। এই ক্লান্তি ছিল কোনো কাজে আসার। এদিকে অনন্যার জীবন একদম অন্যদিকে চলছিল। সে এখন জেলার ডিএম ছিল। সরকারি বাংলো, গার্ড, গাড়ি সব কিছু ছিল। লোকে তাকে সেলাম করত। তার একটা সইয়ে সিদ্ধান্ত হয়ে যেত। কিন্তু রাতে যখন সে একা হতো তখন অদ্ভুত এক নীরবতা তাকে ঘিরে ধরত। সে বিকাশকে ফোন করেনি। হয়তো অহংকার, হয়তো ভয়। তার মনে হতো সে ঠিক করেছে। সমাজ এটাই বলতো, এত বড় অফিসার হয়ে এক ছোট মানুষের সাথে কতদিন থাকবে। কিন্তু কোথাও না কোথাও তার হৃদয়ের এক কোণ বারবার প্রশ্ন করত, সত্যিই কি এটাই ঠিক ছিল? ওদিকে বিকাশ এখন ওই শহরে পরিচিত হতে শুরু করেছিল। লোকে তাকে নামে নয় কাজ দিয়ে চিনত। সেই লোকটা যে সাহায্য করে। একদিন এক বিধবা মহিলা কাঁদতে কাঁদতে এলো। তার রেশন কার্ড তৈরি হচ্ছিল না। বিকাশ পুরো ব্যাপারটা বুঝল, কাগজ ঠিক করালো আর 2 সপ্তাহের মধ্যে তার কার্ড বানিয়ে দিল। মহিলা যাওয়ার সময় বলল, ভগবান তোমাকে সুখে রাখুন বাবা। বিকাশ মাথা নিচু করে নিল। তার মনে পড়ল বিয়ের পর সে কতবার ভগবানের কাছে অনন্যার সাফল্যের জন্য দোয়া চাইত। আজ প্রথমবার তার মনে হল হয়তো তার দোয়াগুলো অন্য কোনো রূপে ফিরে আসছে। সময় কাটতে লাগল, মাস গড়িয়ে গেল। বিকাশ এখন ধর্মশালা ছেড়ে একটা ছোট ঘর ভাড়ায় নিয়েছিল। সকাল বিকেল ওই একই কাজ। সে নিজের ব্যথা কখনো কারোর সামনে আনেনি। যখন কেউ জিজ্ঞেস করত বাড়ির লোক কোথায়, সে শুধু বলে দিত সব ঠিক আছে। একদিন হঠাৎ পুলিশ থানা থেকে ডাক এলো। কেউ অভিযোগ করেছিল যে বিকাশ বেআইনিভাবে লোকের কাজ করছে। বিকাশ না ঘাবড়ে থানায় পৌঁছাল। দারোগা জিজ্ঞেস করল, তুমি কে, উকিল? বিকাশ শান্তভাবে উত্তর দিল, না সাহেব, শুধু সাহায্য করি। দারোগা কিছুক্ষণ তার কথা শুনল, তারপর বলল, তুমি ভুল কাজ করছো না, কিন্তু এভাবে খোলা জায়গায় বসা, বোঝই তো। বিকাশ মাথা নাড়ল। সেই দিনই দারোগা তাকে পরামর্শ দিল যে সে একটা ছোট সেবা কেন্দ্র খুলে নিক। এখান থেকেই তার জীবন আরও একটা মোড় নিল। সে তার জমানো পুঁজি দিয়ে একটা ছোট দোকান ভাড়া নিল। বাইরে একটা বোর্ড লাগালো, নিঃশুল্ক সহায়তা কেন্দ্র। প্রথম দিন থেকেই লোক আসতে শুরু করল। বিকাশের মনে হল যেন সে কোনো নতুন পরিবার পেয়ে গেছে। এদিকে অনন্যার অফিসে ফাইলের মাঝে একটা নাম বারবার আসতে লাগল। আলাদা আলাদা বিষয়ে আলাদা আলাদা লোকের মুখে ওই একই নাম, বিকাশ। ম্যাডাম, এই কাজ তো ওই বিকাশজি করিয়েছিলেন। উনি বিনা পয়সায় সাহায্য করেন। অনন্যা খেয়াল করেনি, কিন্তু নামটা তার কানে কোথাও আটকে গেল। এটা কি সেই বিকাশ? সে নিজের মনকে বোঝাল, না, এমনটা কিভাবে হতে পারে? ও তো ভেঙে গিয়ে থাকবে। কিন্তু ভাগ্য চুপ করে বসেছিল না। একদিন অনন্যার কাছে জমি সংক্রান্ত একটা বড় মামলা এলো, যাতে ডজনখানেক গরিব পরিবারের ভবিষ্যৎ আটকে ছিল। তদন্তে জানা গেল যে ওই সব লোকের কাগজ কেউ খুব ভালোভাবে তৈরি করিয়েছে। ফাইলে লেখা ছিল সহায়তায় বিকাশ। অনন্যার আঙুল ফাইলের উপর থেমে গেল, বুক জোরে ধরফর করতে শুরু করল। সে সেই মুহূর্তেই আদেশ দিল, এই ব্যক্তিকে ডাকা হোক।
ওদিকে বিকাশ যখন ডাক পেল তখন সে জানত না যে কার সাথে দেখা করতে যাচ্ছে। সে ফাইলগুলো নিয়ে কালেক্টরেটে পৌঁছাল। যেই সে ঘরে ঢুকল, সামনে বসা মহিলাকে দেখে তার পা থমকে গেল। অনন্যা। কিছুক্ষণের জন্য সময় যেন থেমে গেল। সে ডিএমের চেয়ারে ছিল, পুরো দাপটের সাথে। বিকাশ সামনে দাঁড়িয়েছিল, সাধারণ পোশাকে, কিন্তু চোখে অদ্ভুত এক স্থিরতা। অনন্যা তাকে দেখল, তারপর ফাইলের দিকে নজর দিল। গলা স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আপনি বিকাশ? বিকাশ মাথা নিচু করে বলল, জি ম্যাডাম। ওই একটা শব্দে কোনো অভিযোগ ছিল না, কোনো খোটা ছিল না, শুধু একটা দূরত্ব ছিল, পদ আর মানুষের মাঝখানের। অনন্যা ফাইল বন্ধ করল, তার মন ভারী হয়ে গেল। কালেক্টরেটের ওই ঘরে কিছু মুহূর্ত এমনভাবে কাটল যেন বাতাসও শ্বাস নিতে ভুলে গেছে। অনন্যার অঙুল ফাইলের ওপর থেমেছিল, আর বিকাশ সামনে দাঁড়িয়েছিল, মাথা নিচু করে, ঠিক তেমনভাবেই যেমন কোনো অফিসে একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকে। পার্থক্য শুধু এইটুকু ছিল যে এবার সামনে বসা অফিসারটি তার প্রাক্তন স্ত্রী। অনন্যা গলা পরিষ্কার করল। গলার স্বরে সেই প্রশাসনিক গাম্ভীর্য ছিল, কিন্তু চোখ তার সঙ্গী দিতে পারছিল না। আপনি এই মানুষগুলোর তরফ থেকে পেশ হচ্ছেন? বিকাশ শান্তভাবে বলল, জি ম্যাডাম। এরা আমার কাছে সাহায্য চেয়েছিলেন। এদের কাছে কাগজ পুরো ছিল, শুধু রাস্তা জানা ছিল না। ওই একটা বাক্য অনন্যার ভেতরে কিছু নাড়িয়ে দিল। তার মনে পড়ল যে কখনো এই শব্দগুলোই বিকাশ তার জন্য বলত। তুমি রাস্তা জানো না? আমি আছি তো। সে নিজেকে সামলে নিয়ে বলল, আপনি জানেন এই মামলাটা বেশ সংবেদনশীল। জি। বিকাশ মাথা নাড়ল। তাই আমি সব নথিপত্র সম্পূর্ণ করে এনেছি। সে ফাইলটা এগিয়ে দিল। অনন্যা একটা পাতা দেখল। সব কিছু গোছানো ছিল, নিয়ম অনুযায়ী। তাতে কোনো সুপারিশ ছিল না, কোনো চাপ ছিল না, শুধু সত্য ছিল। অনন্যা প্রথমবার চেয়ারে হেলান দিয়ে দীর্ঘশ্বাস নিল। আপনি বাইরে অপেক্ষা করুন, সে আনুষ্ঠানিক সুরে বলল। বিকাশ কিছু না বলে বাইরে চলে গেল। তার পায়ে না তাড়াহুড়ো ছিল, না ঘাবড়ানি। ঘরে একা রয়ে গেল অনন্যা। সে চেয়ার থেকে উঠে জানলার কাছে দাঁড়িয়ে বাইরে তাকাল। ওই মানুষটা, যাকে সে একদিন দুর্বল মনে করে ছেড়ে দিয়েছিল, আজ কোনো পদ ছাড়াই শত শত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে। তার মনে প্রশ্নের বন্যা বয়ে গেল। সে কি ভুল করেছিল? সে কি শুধু নিজের চেয়ার আর পরিচয় এত জড়িয়ে গিয়েছিল যে মানুষকে ভুলে গিয়েছিল? কিছুক্ষণ পর সে ফাইলে সই করে দিল। রায় গরিবদের পক্ষেই ছিল। আদেশ বেরোতেই অফিসে হইচই পড়ে গেল। বিকাশকে ভেতরে ডাকা হলো। কাজ হয়ে গেছে, অনন্যা তার দিকে না তাকিয়েই বলল। বিকাশ হাত জোর করে বলল, ধন্যবাদ ম্যাডাম, এই মানুষগুলোর দোয়া আপনার লাগবে। সে ঘুরল আর যেতে লাগল। বিকাশ? অনন্যার গলা প্রথমবার কাঁপল। বিকাশ থেমে গেল, কিন্তু ঘুরল না। হ্যাঁ ম্যাডাম। এক মুহূর্তের জন্য অনন্যার ডিএম রইল না। সে শুধু একজন নারী ছিল, যে নিজের সিদ্ধান্তের বোঝার নিচে চাপা পড়ে গিয়েছিল। আমরা কি কখনো বসে কথা বলতে পারি? বিকাশ ধীরে তার দিকে তাকাল। তার চোখে কোনো অভিযোগ ছিল না, না কোনো আশা। যদি জরুরি হয় তবে নিশ্চয়ই, সে শান্ত স্বরে বলল, আর বাইরে চলে গেল। সেদিন সন্ধেবেলা অনন্যা অনেকক্ষণ অফিসে বসে রইল। ফাইল বন্ধ ছিল, কিন্তু মাথায় কোলাহল ছিল। তার মনে পড়তে লাগল সেই দিনগুলো যখন বিকাশ তার জন্য চা বানাত, তার নোটস গুছিয়ে রাখত, আর প্রতিটা হাড়ের পর বলত, একদিন নিশ্চয়ই হবে। আজ সেই দিনটা এসে গেছে, কিন্তু তাদের মাঝে সে ছিল না। রাতে প্রথমবার সে বিকাশকে মেসেজ করল। সেই সাধারণ শব্দ, কিন্তু এবার কোনো পদ ছাড়া। আমরা কি কথা বলতে পারি? অনেক মিনিট পর্যন্ত কোনো উত্তর এলো না। অনন্যা ফোন একপাশে রেখে দিল, কিন্তু বুকের ধরফরানি বেড়ে গিয়েছিল। ওদিকে বিকাশ তার ছোট ঘরে বসেছিল। মোবাইলে স্ক্রিন জ্বলছিল। মেসেজ পড়ে সে অনেকক্ষণ চুপ করে রইল। সে উত্তর সাথে সাথে দিল না। তার মনে পড়ল সেই রাত যখন তালাকের মেসেজ এসেছিল। সেই একই স্ক্রিন, সেই একই নিস্তব্ধতা। অনেকক্ষণ পর সে শুধু এক লাইন লিখল, কাল বিকেলে গঙ্গাঘাটে। পরদিন বিকেলে গঙ্গা শান্ত ছিল, সূর্য ডুবছিল। সেই ঘাট যেখানে একদিন সে নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল যে সে মানুষ হয়ে এমন কিছু করবে যা কেউ ভাবেনি। অনন্যা আগে থেকেই সেখানে ছিল, সাধারণ শাড়িতে, কোনো জাঁকজমক ছাড়া, না গাড়ি না গার্ড। যখন সে বিকাশকে আসতে দেখল, তখন মনটা অদ্ভুতভাবে ভরে উঠল। দুজনে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। শুধু গঙ্গার ঢেউ কথা বলছিল।
শেষে অনন্যা বলল, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছিল। তার গলা ভেঙে আসছিল। আমি বুঝতে পারিনি যে আমি কি হারাচ্ছি। বিকাশ তার দিকে তাকালো। ভুল ছিল না, সে শান্ত স্বরে বলল, ওটা তোমার সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি তোমাকে একটা মেসেজে ছেড়ে দিয়েছিলাম। অনন্যা কেঁদে ফেলল। আমি মানুষের মতো কথা পর্যন্ত বলিনি। বিকাশ নজর গঙ্গার উপর স্থির করল। ওই মেসেজটা আমাকে ভেঙেছিল ঠিকই, সে বলল, কিন্তু ওটাই আমাকে জুড়েও দিয়েছে। যদি ওটা না হতো তবে হয়তো আমি আজও নিজেকে কোনো পদের সাথে তুলনা করছিলাম। অনন্যা ফুঁপিয়ে উঠে বলল, তুমি এত বড় হয়ে গেলে আর আমি। বিকাশ হালকা হাসির সাথে বলল, বড় পদ দিয়ে হয় না অনন্যা, বড় কাজ দিয়ে হয়। এই কথাগুলো তার হৃদয়ে বিঁধে গেল। অনন্যা ধীর স্বরে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে কখনো ক্ষমা করতে পারবে? বিকাশ কিছু মুহূর্ত ভাবল। ক্ষমা তখনই চাওয়া হয় যখন সামনের জন আহত হয়, সে বলল, আমি এখন আর আহত নই। ওই একটা বাক্য অনন্যাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল। সেদিন দুজনে অনেকক্ষণ বসে রইল। পুরনো ক্ষতের কথা হল না, শুধু বর্তমানের সত্য ছিল। যাওয়ার সময় অনন্যা বলল, যদি কখনো কোনো সাহায্যের দরকার হয় তো। বিকাশ কথা কেটে দিল, সাহায্য মানুষের হয়, পদের নয়, আর আপনি সেটা করছেন। সে চলে গেল। অনন্যা অনেকক্ষণ সেখানেই বসে রইল। প্রথমবার তার মনে হল যে তার চেয়ার তাকে ছোট করে দিচ্ছে। ওদিকে বিকাশ শহরে ফেরার সময় অনুভব করল যে আজ সে কোনো যুদ্ধ জেতেনি, কোনো প্রতিশোধ নেয়নি। তবুও তার মন হালকা ছিল, কারণ সে ওই মহিলাকে হারায়নি, সে নিজের ভেতরের যন্ত্রণাকে হারিয়ে দিয়েছিল। গঙ্গাঘাটের ওই বিকেলের পর দুজনে নিজেদের দুনিয়ায় ফিরে গেল, কিন্তু এখন দুজনের দুনিয়া আর আগের মতো রইল না। অনন্যা দপ্তরে পৌঁছাল তো চেয়ার সেটাই ছিল, ফাইলগুলোও তাই ছিল, আদেশ দেওয়ার ক্ষমতাও সেটাই ছিল, কিন্তু ভেতরে কিছু ভেঙে গিয়েছিল। প্রতিটা ফাইলে সে মুখ দেখতে শুরু করল, সেই মুখগুলো যাদের জন্য বিকাশ কোনো পদ ছাড়াই লড়ছিল। বিকাশ নিজের এলাকায় ফিরলে লোকে তাকে ঘিরে দাঁড়াল। কারুর জমির মামলা মিটে গিয়েছিল, কেউ পেনশন পেয়ে গিয়েছিল, কারুর বাচ্চার ভর্তি হয়ে গিয়েছিল। সবাই খুশি ছিল। বিকাশ হাসতে থাকল, কিন্তু ভেতরে কোথাও সে জানত যে এখন তার রাস্তা আরও বড় হতে চলেছে। কয়েক সপ্তাহের মধ্যেই অনন্যা এক নতুন আদেশ জারি করল। জেলায় জনসহযোগিতা কেন্দ্র খোলা হবে, যেখানে সাধারণ মানুষ কোনো দালাল ছাড়া বিনা পয়সায় সাহায্য পাবে। আধিকারিকদের কড়া নির্দেশ ছিল যে কোনো গরিবের ফাইল অকারণে যেন আটকানো না হয়। অনেক অফিসারের অবাক লাগল, ম্যাডাম এসব হঠাৎ? অনন্যা শুধু এইটুকু বলল, কারণ সিস্টেমের কাজ মানুষকে পিষে মারা নয়, সাহারা দেওয়া। সেই যোজনার আওতায় বিকাশের কেন্দ্রকে সরকারি স্বীকৃতি দেওয়া হলো। যখন সে খবর পেল তখন সে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সে বুঝতে পেরেছিল যে এই সাহায্য পদের নয়, সেই অনুভূতির ছিল যা গঙ্গা ঘাটে জন্মেছিল। কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি ছিল। একদিন মিডিয়ায় খবর চলল, ডিএমের প্রাক্তন স্বামীর সেবাকেন্দ্র। কি এর আসল সত্য? ক্যামেরা, মাইক, প্রশ্ন, আপনি কি এখন ডিএমের সাথে ব্যক্তিগত সম্পর্কের ফায়দা তুলছেন? এসব কি লোক দেখানো? বিকাশ প্রথমবার ক্যামেরার সামনে এলো। সে কোনো সাফাই দিল না, শুধু এইটুকু বলল, যদি কারোর সাহায্য করা অপরাধ হয় তবে আমি এই অপরাধ রোজ করব। আর যদি কোনো অফিসার নিয়মের মধ্যে থেকে আমার সঙ্গ দিয়ে থাকেন তবে সেটা তার কর্তব্য, অন্য কিছু নয়। ওই ক্লিপটা লোকেদের চুপ করিয়ে দিল। অনন্যা সেই ইন্টারভিউ দেখল, তার চোখ ভরে এলো। সে বুঝতে পারল যে বিকাশের কারোর নামের প্রয়োজন ছিল না, সে নিজের কাজ দিয়েই পরিচয় বানিয়ে ফেলেছে। কয়েক মাস পর সরকারের তরফ থেকে এক রাজ্য স্তরের সম্মান সমারোহ রাখা হলো। সমাজ সেবার ক্ষেত্রে অসাধারণ কাজের জন্য বিকাশকে সম্মানিত করা হবে। মঞ্চে অনেক বড় বড় নাম ছিল। অনন্যাকেও ডিএম হিসাবে ডাকা হয়েছিল। যখন বিকাশের নাম ঘোষণা করা হলো তখন পুরো হল হাততালিতে ফেটে পড়ল। সেই লোকটা যাকে একদিন ডিএমের যোগ্য নয় বলা হয়েছিল, আজ সেই ডিএমের সামনেই সম্মান নিতে যাচ্ছিল। বিকাশ মঞ্চে পৌঁছাল। অনন্যা সামনে দাঁড়িয়েছিল। কিছু মুহূর্তের জন্য দুজনের চোখ মিলল, না কোনো তিক্ততা, না কোনো অনুশোচনা, শুধু এক গভীর বোঝাপড়া। সম্মান দেওয়ার সময় অনন্যা ধীর স্বরে বলল, আমার তোমাকে নিয়ে গর্ব হচ্ছে। বিকাশ হেসে উত্তর দিল, আর আমার এই বিষয়ে যে আপনি আজও মানবতার সাথে দাঁড়িয়ে আছেন। মাইক তার হাতে এলো। পুরো হল শান্ত ছিল। বিকাশ বলল, আমি কোনো মহান মানুষ নই, আমি শুধু একজন সাধারণ মানুষ, যাকে তার স্ত্রী একদিন মেসেজ করে ছেড়ে দিয়েছিল। সেদিন আমি ভেঙে গিয়েছিলাম,
কিন্তু যদি সেই ভেঙে যাওয়া দিয়ে আমি কাউকে জোড়ার কাজ করে থাকি তবে হয়তো ওটাই আমার জয়। হলের অনেকের চোখ ভিজে গেল। অনুষ্ঠানের পর অনন্যা তার সাথে একান্তে কথা বলতে চাইল। বিকাশ, আজ যদি দেরি না হয়ে গিয়ে থাকে তবে কি আমরা তার কথা অসম্পূর্ণ রয়ে গেল। বিকাশ খুব শান্তভাবে বলল, কিছু সম্পর্ক সাথে চলার জন্য নয়, পথ দেখানোর জন্য হয়। তুমি আমাকে আমার পথ দেখিয়ে দিয়েছ, এখন যদি আমরা সেটা পাল্টাই তবে হয়তো সেটা ঠিক হবে না। অনন্যা মাথা নিচু করে নিল। এবার কোনো চোখের জল ছিল না, শুধু মেনে নেওয়া ছিল। সময় কাটতে লাগল। বিকাশের সেবাকেন্দ্র ট্রাস্ট হয়ে গেল। শত শত মানুষ তার সাথে যুক্ত হল। অনন্যা নিজের পদে থেকে নীতির মাধ্যমে সিস্টেমকে মানবিক করার চেষ্টা করতে লাগল। দুজনের পথ আলাদা ছিল, কিন্তু উদ্দেশ্য এক। এক বিকেলে বিকাশ আবার গঙ্গা ঘাটে বসেছিল। সূর্য ডুবছিল। সেই গঙ্গা, সেই হাওয়া। তার মুখে শান্তি ছিল। তার মনে হল যেন জীবন তার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছিল, কিন্তু বিনিময়ে তার চেয়ে অনেক বেশি দিয়ে দিয়েছে। গল্প এখানেই শেষ হয় না, এখানেই শুরু হয়। কারণ এই গল্প শুধু বিকাশ আর অনন্যার নয়, এটা সেই প্রত্যেকটি মানুষের যাকে কখনো কেউ পদ, টাকা বা মর্যাদার নামে ছোট মনে করেছে। এই গল্প বলে যে মানুষের আসল পরিচয় তার পদ দিয়ে নয়, তার কর্ম দিয়ে তৈরি হয়। যদি কেউ আপনাকে ছেড়ে এগিয়ে যায় তবে জরুরি নয় যে আপনি ভেঙে পড়বেন। কখনো কখনো ওই ছেড়ে দেওয়াটাই আপনাকে আপনার আসল শক্তির সাথে পরিচয় করিয়ে দেয়। প্রতিশোধ সবচেয়ে বড় জবাব হয় না, কখনো কখনো চুপচাপ ভালো মানুষ হয়ে যাওয়াই সবচেয়ে বড় জবাব হয়। এবার প্রশ্ন আপনাদের কাছে, যদি কেউ নিজের পদের অহংকারে আপনাকে ছেড়ে দেয় তবে আপনি কি করবেন? ভেঙে পড়বেন, প্রতিশোধ নেবেন, নাকি নিজেকে এতটা মজবুত করবেন যে আপনার নীরব সফলতাই জবাব হয়ে যাবে? আর ভাবুন, যদি আজ আপনার কাছে কারোর সাহায্য করার সুযোগ থাকে কোনো লাভ ছাড়াই, তবে কি আপনি করবেন? যদি এই গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তবে এটি আপনার সেই বন্ধুর কাছে অবশ্যই পৌঁছান যে আজ নিজেকে দুর্বল মনে করছে।